সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার সাপ্তাহিক আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল জনাব জাহেদ আহমেদ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। নারী ও শিশু নির্যাতন দমনের জন্য ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করা হয়। এই আইনে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন সহ অন্যান্য বিষয়গুলোকে অপরাধ হিসেবে বলা হয়েছে। আমাদের প্রত্যন্ত অঞ্চল এবং শহরে একটি চিরচারিত সমস্যা রয়েছে যে বিয়ের সময় বা দাম্পত্যকালে স্বামী কর্তৃক যৌতুক দাবি করা হচ্ছে স্ত্রীর কাছে এবং এর ফলে স্ত্রীকে নির্যাতন করা হচ্ছে। স্ত্রীকে যদি নির্যাতন করা হয় যৌতুকের জন্য, স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোন কোন ধারায় স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে? নারী নির্যাতনের যতগুলো ফর্মস আছে বা প্রকার আছে, এর মধ্যে যৌতুকের জন্য নির্যাতন একটি, সাথে আপনি জানেন আরও ধর্ষণ সহ আরও অন্যান্য নারী নির্যাতন রয়েছে। যে কোনো নির্যাতনই আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে দেখানো হয়েছে। যৌতুকের জন্য নির্যাতন, এটা আমাদের দেশে একটা খুবই সচরাচর ঘটে থাকে। আমাদের গ্রামীণ বা শহরের সব জায়গাতেই ঘটছে যে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করা, এবং কোনো একটা কিছু ডিমান্ডের কারণে দেখা যায় স্বামী বিদেশ যেতে চাচ্ছে, তার শ্বশুরবাড়ির কাছ থেকে সে একটা অর্থনৈতিক একটা ডিমান্ড দাবি করছে যে আমার এত টাকা লাগবে, অথবা স্বামী একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাচ্ছে। সব কিছুর পেছনে স্ত্রীকে নির্যাতনের মাধ্যমে তার শ্বশুরবাড়ির লোকদেরকে যৌতুক দেওয়ার জন্য বাধ্য করা হয়, এবং এই নির্যাতন করতে গিয়ে কখনো স্ত্রীকে হার্ট করা হয়, কখনো গ্রিভাস হার্ট করা হয়, এমনও দেখা গেছে স্ত্রীকে মেরেও ফেলা হয়েছে। সো এখানে তিন ধরনের আঘাত করা বা সর্বশেষ যদি মেরেই ফেলে, তিনটাকেই পানিশেবল অফেন্স হিসাবে দেখানো হয়েছে নারী শিশু নির্যাতন আইনের 11 ধারায়। তো সেখানে একটু ক্যাটাগরাইজ করা আছে যে 11 কতে হচ্ছে যৌতুকের জন্য একেবারে মেরেই ঘটানো, একদম মৃত্যু ঘটিয়ে ফেলা, নির্যাতন করে তাকে শারীরিকভাবে আহত করে। পরবর্তীতে 11 খতে বলা হয়েছে যে গ্রিভাস হার্ট, যে মারা যায়নি বাট তাকে এমনভাবে শারীরিক বিকলাঙ্গ করা বা তার শরীরের কোনো ইম্পর্টেন্ট অর্গানকে একেবারে হার্ট করে একেবারে শেষ করে দেওয়া, এই ধরনের গ্রিভাস হার্ট যদি হয়, সেটাও সিরিয়াস অফেন্স হিসাবে 11 খতে বলা হয়েছে। আর 11 গতে বলা হয়েছে যে সিম্পল হার্ট। সিম্পল হার্টের মধ্যে দেখা গেল যে আপনার তাকে যৌতুকের দাবিতে তার শারীরিকভাবে তাকে আঘাত করা, সেই আঘাতটা হয়তো গ্রিভাস হার্ট পর্যায়ে না, বাট সেটাও একটা আঘাত। এইভাবে তিন ক্যাটাগরিতে যদি যৌতুকের দাবিতে এইরকম নির্যাতন করা হয়, সেটা সিরিয়াসলি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 পরবর্তীতে সংশোধন 2003-এ একটা সিরিয়াস অফেন্স হিসাবে দেখানো হয়েছে। এবং এতে করে আঘাতের বর্ণনা অনুযায়ী যদি সিম্পল হার্ট হয় 11 গতে মামলা হবে, যদি গ্রিভাস হার্ট হয় 11 খতে মামলা হবে, এবং যদি মৃত্যুই ঘটানো হয়ে যায় তাহলে 11 কতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। সাম্প্রতিককালে ধর্ষণ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। 1860 সালের দণ্ডবিধিতে ধর্ষণকে অপরাধ হিসেবে বলা হয়েছে। তাছাড়া 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনেও ধর্ষণকে অপরাধ হিসেবে বলা হয়েছে। আমাদের দণ্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণকে যেভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে, এর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? দেখুন, জেনারেল ডেফিনেশন যেটা রেইপের বা ধর্ষণের, সেটা কিন্তু আমাদের দণ্ডবিধির 375 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে। কোনো নারীর সম্মতি ব্যতি রেখে বা জোরপূর্বক বা তার সম্মতির বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক কোনো নারীর সম্ভ্রমহানি ঘটানো বা তাকে ধর্ষণ করা, সেটাই জেনারেল ডেফিনেশন আমাদের দণ্ডবিধি 375-এ। সেখানে এইজগত একটু ডিফারেন্স আছে, যে আমাদের দণ্ডবিধিতে বলা হয়েছে যদি 14 বছরের নিচে হয়, সেক্ষেত্রে কোনো মেয়ের সম্মতি সহ যদি তাকে ধর্ষণ করা হয়, সেটাও ধর্ষণ হিসাবে ট্রিট করা হবে। কিন্তু আমাদের 2003-এ যেই নারী ও শিশু নির্যাতন আইনে সংশোধন আনা হয়েছে, সেখানে 14 বছর জায়গায় 16 বছর করা হয়েছে। অর্থাৎ 16 বছরের নিচে কোনো মেয়ের সম্মতি যদি কোনোভাবে প্রতারণামূলকভাবে আদায় করেও নেয় ধর্ষক, সেটা সম্মতি হিসাবে গ্রহণ করা হবে না, এটাও একটা ধর্ষণের অপরাধ হিসাবে, জঘন্য অপরাধ হিসাবেই ধরা হবে।
পূর্বে আমাদের যে 1860 সালের দণ্ডবিধিতে ধর্ষণের সর্বোচ্চ সাজা কি বলা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সাজা কি বলা ধর্ষণের হয়েছে? আমাদের দেশে যেই ধর্ষণের যেই ধারা যেটা সেখানে যাবজ্জীবন পর্যন্তই সর্বোচ্চ পানিশমেন্ট ছিল, কিন্তু আপনি দেখেছেন যে বর্তমান সমাজে বিশেষ করে লাস্ট কয়েক মাস যাবৎ মনে হচ্ছে এদেশে ধর্ষণের একটি মহা উৎসব চলেছে। যেই অবস্থায় বিবাহিত অবিবাহিত শিশু নাবালিকা কোনো মেয়েকেই মানে ধর্ষণের এই ধর্ষকের যে কালো থাবা থেকে কিন্তু রেহাই পাচ্ছে না। এই রকম একটা পরিস্থিতিতে বর্তমান সরকার খুব সুচিন্তা প্রসূতভাবে এই যাবজ্জীবন পানিশমেন্টটা রেখে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের আইন করে আপনি দেখেছেন যে নারী ও শিশু একটি অধ্যাদেশ আকারে 2020 সরকার ইয়ে করেছে, জারি করতে বাধ্য হয়েছে পরিস্থিতির এই ভয়াবহতাকে প্রতিরোধ করার জন্য। সো এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। তবে প্রত্যেকটি ধর্ষণের মামলার ফ্যাক্ট সার্কামস্টান্সেস পারিপার্শ্বিকতা কিন্তু ভিন্নতা আসতে পারে, সেজন্য কিন্তু এখানে যাবজ্জীবনের অপশন রাখা হয়েছে। এর মানে এই না যে একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হলো, ধর্ষণ প্রমাণিত হলো, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। সেখানে ধর্ষণের ফ্যাক্টসটা কী ছিল, সার্কামস্টান্সেসটা কী ছিল, বা সে কি তার মধ্যে ধর্ষণের সেই ভয়াবহতাটা কতটা ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড দুইটাই কিন্তু রাখা হয়েছে। এর মানে যে কোনো একটা অল্টারনেটিভ বিজ্ঞ বিচারক কিন্তু বেছে নেওয়ার সুযোগ আছে। তবে হেইনাস যত হেইনাস ক্ষেত্রে এখানে মৃত্যুদণ্ডকেই সবার কাম্য হিসেবে দেখানো হয়েছে। 2020 সালের যে অধ্যাদেশটি জারি করা হয়েছে এই প্রসঙ্গে আমি আসছি। তার আগে বলে নিতে যাচ্ছি যে ধর্ষণের শিকার যিনি নারী রয়েছেন উনি যখন কোনো থানায় মামলা করতে যাবে সেক্ষেত্রে কি মেডিকেল রিপোর্ট দাখিল করা বাধ্যবাধকতা রয়েছে? দেখুন, মেডিকেল রিপোর্টটা কিন্তু করানোর দায়িত্ব ধর্ষিতা নিজের না। এখানে একটা যথাযথ কর্তৃপক্ষ আছে। নর্মালি পুলিশ, আপনি যখন থানায় একটা মেয়ে ধর্ষিত হওয়ার পর যখন থানায় গিয়ে সে ধর্ষণের অভিযোগ আনবে, তখন পুলিশের কিন্তু প্রথম কাজই হচ্ছে তাকে নিয়ে পুলিশ নিজে কিন্তু তার সংশ্লিষ্ট তার অথরিটি বা কর্তৃপক্ষের মাধ্যমে তাকে কিন্তু একটি সরকারি মেডিকেলে নিয়ে তার ধর্ষণের মেডিকেল এক্সামিনেশন যেটা মেডিকেল রিপোর্ট করাবে। এই ক্ষেত্রে কিন্তু ধর্ষিতা নিজে ধর্ষিত হয়ে গিয়ে কিন্তু হসপিটালে গিয়ে বলবে না যে আমি ধর্ষিত হয়েছে, আমার মেডিকেল রিপোর্ট করান। এখানে কিন্তু একটা যথাযথ প্রক্রিয়া প্রসিডিওর অবলম্বন করতে হবে। তো সেই ক্ষেত্রে এইটার জন্য কর্তৃপক্ষ থানায় পুলিশের মাধ্যমেই তার মেডিকেল রিপোর্টটা করাতে হবে। এবং এইটা কিন্তু আপনি দেখেছেন যে নতুন আইনেও কিন্তু এটার উপর খুবই এমফাসাইজ দেওয়া হয়েছে। একটি অভিযোগ চলে আসে যে ধর্ষণের শিকার কোনো নারী যখন থানায় যায় তখন আইনশৃঙ্খলা বাহিনীর তারা ঠিকভাবে সহায়তা পেয়ে থাকে না। পরবর্তীতে এই যিনি ধর্ষণের শিকার হয়েছেন তার কি আদালতে মামলা করার কোনো সুযোগ রয়েছে? হ্যাঁ, দেখুন, আমাদের দেশে ধর্ষণ তো একটা ফৌজদারি অপরাধ। তো যে কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আপনি দুইভাবেই কিন্তু মামলা করতে পারেন। একটা হচ্ছে সংশ্লিষ্ট থানার মাধ্যমে এফআইআর করে আপনি করতে পারেন। আর যদি এখানে থানা এবং বাদীর মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো গ্যাপ থাকে বা থানার পক্ষ থেকে কোনো নেগলিজেন্স থাকে, তখন কিন্তু উনি একজন কনসার্ন ম্যাজিস্ট্রেটের কাছে নালিশি মামলা করতে পারেন। সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে। থানা যদি মামলা না নেয় তাহলে ওই ভিকটিম সরাসরি ওই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গিয়ে নালিশি মামলা দাখিল করতে পারেন। সেখানে আইনের সেই অনুমতি দেওয়া আছে। আইনে কি এই ধরনের বিধিবিধান রয়েছে কি না যে ঘটনার সাথে সাথে মামলা দায়ের করার জন্য কোনো বিধান রয়েছে কিনা? আসলে ধর্ষণের অপরাধটি এতটাই জঘন্য, মানে এতটাই ন্যাক্কারজনক যে এইটা যদি কিছুদিন পর অর্থাৎ দেরি হয় তাহলে কিন্তু ধর্ষণের অনেক আলামত নষ্ট হয়ে যায়। সেজন্য এটাকে দ্রুতই ধর্ষণের কোনো ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু দ্রুত মামলা করার জন্য এই জন্য বলা হয়েছে যাতে ধর্ষণের আলামতগুলো নষ্ট হয়ে না যায়। যদি মামলা দায়েরের ক্ষেত্রে বিলম্ব ঘটে সেক্ষেত্রে আসামি কি যদি সামান্য বিলম্ব হয়ও, আমি রিসেন্টলি মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি রায়ের আমি নিজেই রাষ্ট্রপক্ষে আমি আইনজীবী ছিলাম, সেখানে কিন্তু এমন ঘটনাটি হয়েছে যে মেয়েটি ধর্ষিত হওয়ার পরে 8 দিন পরে তাকে নালিশি মামলা করতে হয়েছিল, যেহেতু থানার একটু অসহযোগিতা ছিল বা অবহেলা ছিল। পরবর্তীতে কিন্তু
8 দিন পরে যখন নালিশি মামলা করা হয় তখন কিন্তু ম্যাজিস্ট্রেট ওই কনসার্ন ট্রাইব্যুনাল কিন্তু মেডিকেল করার অর্ডার দিয়েছিল, সেটাও আরও 10-15 দিন। দ্যাট মিনস যে প্রায় 30 দিন পরে গিয়ে তার মেডিকেল রিপোর্ট করানোর জন্য একটা মেজার্স ব্যবস্থা নিয়েছিল, কিন্তু তাও হয়নি বিকজ দারোগা তাকে নিয়ে যায়নি। তো পরবর্তী যখন এটা হাইকোর্টে আপিলে আসলো, আসামি পক্ষের আইনজীবীদের কিন্তু এটা একটা গ্রাউন্ড ছিল যে 8 দিন পরে মামলা হয়েছে ধর্ষণের, সো এটা একটা সাজানো মামলা। সেই গ্রাউন্ডটাকে আমরা রাষ্ট্রপক্ষ থেকে মানে প্রসিকিউশন পক্ষ থেকে আমরা রিভার্ট করেছি এইভাবে যে এখানে আমি একটা ইন্ডিয়ার ল্যান্ডমার্ক ডিসিশন ছিল স্টেট অফ পাঞ্জাব ভার্সেস গুরমিত সিং, সেখানে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট খুব সুন্দর একটি জাজমেন্ট দিয়েছে, যেটা আমরা নজির হিসাবে এখানে উপস্থাপন করেছি। যে সেখানে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে, অর্থাৎ এই সাবকন্টিনেন্টের সামাজিক প্রেক্ষাপটে একটি মেয়ে যখন ধর্ষিত হয় তখন তার পরিবার এবং তার আত্মীয় স্বজনরা এতটাই ভেঙে পড়েন যে এই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা কি আদৌ কোনো আইনের আশ্রয় নিবে কি নিবে না, এই ব্যাপারে তাদের মধ্যে একটা হেজিটেশন দেখা দেয়, তার একটা দ্বিধান্বিত হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের 7-8 দিন বা অল্প কিছুদিন যদি ডিলেও হয় সেটাকে খুব ওভারলুক করার কথা বলেছেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এই মামলাটিতে, এবং সেটাকে বিচারকদেরকেও এইভাবে বলা হয়েছে যে এই সামান্য ডিলেকে খুব বড় করে না দেখা, কারণ একটি আনমেরিড মেয়ে বা একটা নাবালিকা মেয়ে যখন ধর্ষিত হয় তখন তার সামনে কিন্তু একটা অনাবিল ভবিষ্যৎ জড়িত থাকে, যে ধর্ষণের বিচার চাইতে গিয়ে তাকে আবার বিভিন্ন আপত্তিকর প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেটা হোক থানায় বা সেটা হোক আদালতের কাঠগড়ায়। সো একটা মেয়ে যখন ভবিষ্যতে তার বিয়ে বা তার সংসারের চিন্তা করে তখন কিন্তু অনেক বাবা মা সেই ধর্ষণের অভিযোগ করা থেকে অনেক সময় তারা পিছনে চলে যায়, বা সেই জায়গায় কিছু দেরি হতে পারে। বাট এই দেরি হওয়াটা মানে এই না যে ধর্ষণ হয়নি বা ধর্ষণের ঘটনাটা প্রমাণ করা যাবে না। জি, আপনার বক্তব্যের প্রেক্ষিতে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, যদি মেডিকেল রিপোর্ট একান্তই না করা হয় সেক্ষেত্রে কি আসামি পক্ষ এর থেকে কোনো সুবিধা পেতে পারবে? দেখুন, মেডিকেল রিপোর্টে আপনি দেখবেন যে নতুন আইন যেটা নারী ও শিশু অধ্যাদেশ 2020 সালে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আইন আনা হয়েছে, সেজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। এখানে শুধু ভিকটিমের মেডিকেল রিপোর্ট না, যিনি মানে ধর্ষণ করেছেন, ধর্ষক অভিযুক্ত ব্যক্তিকেও মেডিকেল রিপোর্ট করাতে হবে। এটা কিন্তু আগে আমাদের নারী শিশু আইনে ছিল না, সেখানে শুধু ধর্ষিতার মেডিকেল রিপোর্টের কথা বলা হয়েছে। এখন কিন্তু যে ধর্ষণ করবে বা যে ধর্ষক বা যার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ আসবে তাকেও কিন্তু মেডিকেল রিপোর্ট করাতে হবে। এখন মেডিকেল রিপোর্ট করাতে যদি যথাযথ কর্তৃপক্ষের কোনো অবহেলা থাকে বা পুলিশ যদি সহযোগিতা না করে বা দারোগা যদি মেডিকেল রিপোর্ট ওই ভিকটিমকে যদি না করায় বা চিকিৎসক যদি এখানে অবহেলা থাকে, সেই ক্ষেত্রে তো সেটা তো আর ধর্ষিতার দোষ না। এবং সেই ক্ষেত্রে এটা অবশ্যই দেখতে হবে পারিপার্শ্বিকতা, সার্কামস্টান্সেসের ওপরে। যদি সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ বা বাদীর জবানবন্দি বা অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধর্ষণের ঘটনাটি আদালতের কাছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় এবং প্রমাণিত হয়, সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট যদি কোনো কর্তৃপক্ষের অবহেলায় নাও হয় সেক্ষেত্রেও এটা খুব বেশি মামলার মেরিটকে হ্যাম্পার করবে না। জি, একটি প্রাসঙ্গিক বিষয়ে চলে যাচ্ছি। সংশোধিত যে অধ্যাদেশটি জারি করা হয়েছে এখানে ডিএনএ টেস্ট করার বিষয়ে একটি প্রবিধান রাখা হয়েছে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। দেখুন, আপনি হয়তো জানেন যে আমাদের দেশের এই সংশোধনী অধ্যাদেশের আগে কিন্তু ডিএনএর ব্যাপারটা পার্টির কনসেন্ট লাগতো, এবং আমি এমন অনেক মামলায় আমিও দেখেছি ট্রায়াল কোর্টে যখন ছিলাম যে ধর্ষককে জিজ্ঞেস করেছে সে কি ডিএনএ করতে রাজি আছে কিনা। অনেক সময় ধর্ষকরা ডিএনএ করলে ধরা পড়বে এই ভয়ে তারা বলতো না আমরা ডিএনএ রাজি না, আমাদের কনসেন্ট নাই। কিন্তু এখন কিন্তু তার এই অধ্যাদেশ জারি হওয়ার পরে এই ধরনের সুযোগ কিন্তু আর তার নেই। দ্যাট মিনস তাকে এখন ডিএনএ করাতেই হবে এবং এটা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক করা হয়েছে। এবং এই ডিএনএটার এখন আর তার সম্মতি দেখ বা না দেখ, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসবে, যে ধর্ষক হিসাবে যার বিরুদ্ধে যে অভিযুক্ত হবেন তার ডিএনএ করানোটা এখন এই আইনের মাধ্যমে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং এটি সর্বশেষ বৈজ্ঞানিক পন্থায় ডিএনএ করানো হবে, এবং এক্ষেত্রে তার সম্পত্তি থাকুক বা না থাকুক সেই ধরনের আইনে আর তার সেই বিধান অমিট করা হয়েছে, তাকে বাধ্যতামূলকভাবে ডিএনএ করাতেই হবে।
জি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে অপরাধগুলো রয়েছে এগুলো আপোষযোগ্য কিনা, বিশেষ করে একটি বিষয় বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে একটি এই, বিষয় যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার তারা ধর্ষণের ক্ষেত্রে আপোষ করিয়ে দেওয়া, দুই পক্ষের মধ্যে আপোষ করিয়ে দেওয়ার চেষ্টা করে। এগুলো কি আইনের দৃষ্টিতে সঠিক বা যথার্থ বলে আপনি মনে করেন? দেখুন, এই সালিশের মাধ্যমে কিন্তু আমাদের গ্রামীণ সংস্কৃতিতে সালিশটা মানে মানুষ সালিশ শব্দটির সাথে অনেক পরিচিত, কিন্তু এই সালিশের মাধ্যমে আমি দেখেছি অনেক ধর্ষণের আলামত নষ্ট করে দেওয়া হয়। যেমন আমি যেই মামলাটির কথা কিছুক্ষণ আগে আপনাকে বলেছি, ওই মামলায় কিন্তু ঘটনা ঘটার পর ভিকটিমের মা সেই ভিকটিমকে নিয়ে কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যর কাছে যায় এবং স্থানীয় চেয়ারম্যানের কাছে যায়। তো তারা কিন্তু সালিশের নামে 7-8 দিন তার নষ্ট করে দেয়, কিন্তু আলটিমেটলি সালিশে কোনো কিছুই হয়নি, কোনো কিছুই হয়নি। বিকজ ধর্ষকরা যদি প্রভাবশালী হয় বা ধর্ষকের পিতা চাচারা যদি সমাজে প্রভাবশালী হয়, তারা কিন্তু এই সালিশটাকে যে কোনোভাবে প্রভাবিত করে ফেলে। একজন চেয়ারম্যান বা মেম্বার তার সালিশ করার এখতিয়ার রয়েছে ধর্ষণের মামলায়? তাদের সালিশ করার এখতিয়ার ওইভাবে নেই, এবং আপনি জানেন রিসেন্টলি সর্বোচ্চ আদালত থেকে একটা রুলিংসও হয়েছে যে তাদের এই সালিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না। এখন আপনি জানেন যে চিরাচরিত কিছু প্রচলিত সামাজিক প্রথায় কিন্তু কিছু বিষয় থেকেই যায়, যেমন এইসব ব্যাপারে আপনি জানেন যে সমাজে অপ্রিয় হলেও সত্য যে সালিশি প্রথাটা কিন্তু বিরাজমান, এবং সেটা কিন্তু স্থানীয় প্রশাসন বলেন সবার নাকের ডগার সামনে দিয়েই কিন্তু এই সালিশগুলো হয়, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রতিরোধমূলক ব্যবস্থা কোনো পক্ষ থেকে নেওয়া হয় না। এটা একটা ফ্যাক্টাম ব্যালেটের মতো হয়ে গিয়েছিল আমাদের সমাজে। সালিশ হলেও যে ধর্ষণের মামলা থেকে খালাস পাবেন আসামি, এটি আইন সমর্থন করে না। না না, এটা কখনোই সমর্থন করে। তবে এই আইনে যে অপরাধগুলো রয়েছে এই অপরাধগুলোর মধ্যে কি কোনো আপোষযোগ্য অপরাধ রয়েছে? একটি অপরাধ আছে যেটা রিসেন্টলি মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি রায়ের মধ্যেও বলা হয়েছে, পরবর্তীতে এই যে সংশোধনী অধ্যাদেশ 2020-এও আনা হয়েছে, যে 11-র গড় যে মামলাটি, যেখানে যৌতুকের জন্য সিম্পল হার্ট, এই মামলাটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় সত্যি বলতে ঝগড়াঝাটি হতেই পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, কিন্তু যৌতুকের জন্য কোনো স্বামী যদি তার স্ত্রীকে আঘাত করে, সেটা যদি সিম্পল হার্টও করে, সেটাও একটা অপরাধ, আপনি জানেন 11-র গতে, সাধারণ জখম হলে। এখন এই সাধারণ জখমের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, সেখানে ওই স্বামী স্ত্রী দাম্পত্য পরিবারের সন্তানরা ভিকটিম হবে, এই ধরনের সামাজিকতা চিন্তা করে আদালত এই 11-র গ অর্থাৎ সাধারণ জখম, যৌতুকের জন্য সাধারণ জখমের এই মামলাটিকে এই নতুন সংশোধনী 2020-এর অধ্যাদেশে আপোষযোগ্য করা হয়েছে। ইচ্ছা করলে স্বামী স্ত্রী এটাকে আপোষ করে তারা মামলাটিকে সুরাহা করতে পারবে, নিষ্পত্তি করতে পারবে। জি, তবে আমরা তাহলে বলতে পারি যে ধর্ষণের মামলার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করে আদালতে দাখিল করার কোনো সুযোগ নেই, আপাতত আইনে সেই সুযোগটি আমরা দেখছি না। জি, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে অধ্যাদেশটিতে। তবে আমরা দেখছি যে মিথ্যা মামলাও হচ্ছে অনেক ক্ষেত্রে, অনেক ব্যক্তিকে হয়রানি করার জন্য। যদি কোনো নারী কোনো মিথ্যা অভিযোগ নিয়ে আসে ধর্ষণের, সেক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি আইনে কি প্রতিকার পেতে পারেন? আচ্ছা দেখুন, এটাও যেমন সত্য ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে, এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে অনেকে কিন্তু এই সুযোগটাকে বিভিন্নভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে। অনেকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বা বিভিন্ন সামাজিকভাবে হেয় করার জন্য কোনো নারীকে ধর্ষিতা সাজিয়ে যে কারো বিরুদ্ধে কিন্তু একটা মিথ্যা ধর্ষণের মামলা দায়ের করতে পারে বা নারী নির্যাতনের মামলা দায়ের করতে পারে। সেক্ষেত্রে এই নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 17 ধারায়, এবং এটা আইনেই বলে দেওয়া আছে, যদি কোনো নারী কারো বিরুদ্ধে মিথ্যা কোনো নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন এবং এটা যদি প্রমাণিত হয় যে উনি মিথ্যা মামলা দায়ের করেছেন, তাহলে ওনার মিনিমাম 5 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এবং সেই ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে এই নারীর যে মিথ্যা মামলা করেছেন এই সম্পর্কে একটি নালিশ দাখিল করতে হবে। সো সেখানে মিথ্যা মামলা করাটাও একটা অপরাধ হিসেবে দেখা হয়েছে। ধর্ষণের ফলশ্রুতিতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তানের দায়িত্ব নেবার ব্যাপারে আইনে কি বলা রয়েছে? এটা একটা খুবই সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ধর্ষণ হলো, ধর্ষকের বিচার হচ্ছে, সেক্ষেত্রে যদি একটা ধর্ষণজনিত কারণে যদি একটা শিশুর জন্ম হয়, সেই নিষ্পাপ শিশুটির কি দোষ? হয়তো একটা ধর্ষক নরপশু
তার ন্যাক্কারজনক কাজ করেছে, একজন নারীকে ধর্ষণ করেছে, কিন্তু সেক্ষেত্রে যদি একটা সন্তান বা একটা শিশুর জন্মই হয়ে যায়, সেক্ষেত্রে এই নিষ্পাপ শিশুটির দায়িত্ব দেখভাল কে করবে? তো সেক্ষেত্রে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন 2000 এই ধরনের একটা বিধান রাখা হয়েছে যে এই ধরনের বাচ্চা যারা ধর্ষণজনিত কারণে যাদের জন্ম হয় বা ধর্ষণের ফলে যে বাচ্চাটি জন্মগ্রহণ করেন, সে প্রথমত তার মা, অর্থাৎ যার গর্ভে সেই বাচ্চাটি জন্ম হয়েছে, সেই মা বা মাতৃকুলীয় কোনো আত্মীয় স্বজন তার তত্ত্বাবধানে এই বাচ্চাটি থাকতে পারবে, বেড়ে উঠতে পারবে, মায়ের পরিচয় বেড়ে উঠতে পারবে, এবং তার যে ভরণ পোষণ, তার যেই জীবন যাত্রা বা তার জীবন চালানোর জন্য যে ভরণ পোষণ দরকার হবে, সেটা রাষ্ট্র প্রদান করবে। তবে রাষ্ট্র আবার এই আইনের সর্বশেষ ধারায় এটাও বলা হয়েছে যে রাষ্ট্র চাইলে এই টাকা ধর্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে, এবং যদি ধর্ষকের কোনো সহায় সম্পত্তি থাকে এবং সে যদি ধর্ষক প্রমাণিত হয় যে তার ধর্ষণের ফলে এই শিশুটির জন্ম হয়েছে, তাহলে রাষ্ট্র তার সমস্ত সম্পত্তি জব্দ করে তার কাছ থেকে টাকা আদায় করে সেই টাকা দিয়ে এই ধর্ষণের কারণে যে শিশুটির জন্ম হয়েছে তার ভরণ পোষণের ব্যবস্থা রাষ্ট্র করে দিতে পারবে। এটা আইনের বলা হয়েছে। সম্প্রতি একটি প্রতিবেদনে উঠে এসেছে যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো বিচার করা হচ্ছে, এর অধিকাংশ মামলায় রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে। আপনি নিজেও একজন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে রয়েছেন, আপনি কি মনে করেন এই ব্যর্থতার কারণ কি হতে পারে? ফৌজদারি অপরাধ বা ধর্ষণের মতো ফৌজদারি অপরাধ কিন্তু এটার আপনি জানেন, আপনি নিজেও একজন আইনজীবী, যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। এখানে ট্রায়াল কোর্ট অর্থাৎ নিম্ন আদালতে, বিচারিক আদালতে কিন্তু এখানে সংশ্লিষ্ট সরকার পক্ষের আইনজীবী থাকে, আসামি পক্ষের থাকে। সেখানে অনেক কিছু বিষয় থাকে যে সাক্ষীরা অনেক সময় আসতে চায় না। যেমন ধর্ষকের পিতামাতা বা ধর্ষকরা যদি সমাজে প্রভাবশালী হয়, তারা কিন্তু সাক্ষীদেরকে প্রভাবিত করে ফেলে। অনেক সময় সাক্ষীদের ভয় ভীতি দেখিয়ে তাদেরকে কোর্টে আসতে দেয় না। তো অনেক সময় তাদেরকে প্রভাবিত করে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়। আপনি যা দেখবেন যে অনেক সময় সাক্ষী উপস্থিতির ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কি দায়িত্ব রয়েছে? সেখানে রাষ্ট্রপক্ষের অবশ্যই দায়িত্ব আছে সাক্ষীকে উপস্থিত করা, কিন্তু আমরা অনেক সময় এও দেখেছি যে সাক্ষীদেরকে ওয়ারেন্ট, নন বেইলেবল ওয়ারেন্ট দিলেও অনেক সময় তারা উপস্থিত হয় না। তো ইদানিং একটা আলোচনা হচ্ছে যে সাক্ষী সুরক্ষা আইন কি প্রণয়ন করা যায় কিনা, যে সাক্ষীরা যেন নিরাপদে কোর্টে আসতে পারে, তাদের সাক্ষ্য দিতে পারে, এবং তাদের এই সাক্ষী দেওয়া, কোর্টে আসা, এই ক্ষেত্রে যেন তাদের নিরাপত্তার কোনো ঘাটতি না হয়। এই ধরনের একটা সাক্ষী সুরক্ষা আইন কি করা যায় কিনা, এরকম একটা আলোচনার সম্প্রতি কিন্তু উঠেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে সবার, অর্থাৎ এই প্রসিকিউশনের সাথে জড়িত, সেখানে পুলিশ বলেন, আইনজীবী বলেন, ইভেন আসামি পক্ষের আইনজীবীদেরও কিন্তু কিছু নৈতিক দায়িত্ব আছে। হ্যাঁ, সে আসামির পক্ষে দাঁড়াবে, এটা যেমন সত্য, বাট সে যদি মনে করে যে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারও কিন্তু এখানে সহযোগিতার ব্যাপার রয়েছে। অর্থাৎ একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে সহযোগিতামূলকভাবেই কিন্তু একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়। এটা কারো একক দায়িত্বে কিন্তু এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা কঠিন। তো সেক্ষেত্রে সবাই এটার দায়বদ্ধতা কিছু সবার উপরই বর্তাবে। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করা হয়েছে। মৃত্যুদণ্ডের বিধান করে কি ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব? দেখেন, আমার যেটা মনে হয় যে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের দেশের মানুষ কিন্তু শাস্তি আপনার না দিলে, অর্থাৎ শাস্তির ভয় যদি তার মধ্যে না থাকে, সে কিন্তু অপরাধের প্রতি তার টেন্ডেন্সি বেশি। আপনি দেখেন যে মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও কিন্তু এই আইন পাশ হওয়ার পরেও কিন্তু ঘটনা ঘটেছে, এবং এটা যে মিডিয়া বা সারা বাংলাদেশে কিন্তু আলোচিত হয়েছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। আসলে এটা একটা বিকৃত মানসিকতা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইনের ছাত্র, আমি দেখেছি যে আপনি যদি অপরাধ বিজ্ঞানে দেখেন যে মানুষ কেন অপরাধ করে, মানুষ বিভিন্ন ধরনের অপরাধী আছে, এবং কেউ ধরেন টেন্ডেন্সি টু মার্ডার অর কিল, কেউ ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল, তারা টাকার জন্য অপরাধ করে, কেউ আবার সেক্সুয়াল ক্রিমিনাল, তারা হচ্ছে নারী, অর্থাৎ টাকার চেয়ে, সম্পদের চেয়ে নারীদের প্রতি তাদের ক্রিমিনাল টেন্ডেন্সিটা বেশি থাকে। সো এটা একটা সাইকো
একটা মেন্টাল ডিস্টর্টেড, একটা বিকৃত মানসিকতা, মস্তিষ্ক বিকৃতজনিত এটা একটা অপরাধ। এই জন্য যে ধর্ষকটি এরকম একটা ঘৃণ্য জঘন্য কাজ করতে পারে, তার ক্লিনিক্যাল সাইকোলজি বা তার মেন্টাল ট্রিটমেন্টও কিন্তু দরকার। সেজন্য সে কিন্তু তার ফাঁসি দিল না যাবজ্জীবন হলো, সে কিন্তু ওই মেন্টাল সাইকো প্রবলেমের কারণে সে কিন্তু ওই জিনিসগুলো তার মধ্যে অনেক সময় কাজ করে না। আবার যারা কিছু আছে যে হোয়াইট কলার ক্রিমিনাল, কিন্তু তারাও দেখা যাচ্ছে রেপ করে ফেলে সুযোগ বুঝে, তো তারা হয়তো এখান থেকে ফিরে আসতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অপরাধ কমবে, অবশ্যই কমবে, কারণ মৃত্যুদণ্ড থাকলে অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষের মধ্যে এই ভয়, ধর্ষণ করার আগে সে এতটুকু চিন্তা করবে যে আমার এখানে মৃত্যুদণ্ড, অর্থাৎ আমার জীবনটাই চলে যাবে। সো এইটুকু অবশ্যই কিছু না কিছু তার উপর এটা প্রতিরোধে, এই ধর্ষণ প্রতিরোধে কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। তাহলে আপনি মনে করেন এই অধ্যাদেশটি সংসদে আইন হিসেবে উত্থাপিত করা উচিত? হ্যাঁ, এটা তো আপনি জানেন আইন অনুযায়ী এটা সংসদে উত্থাপিত করতেই হবে, এবং এইটা যদি সংসদে পাশ হয় তাহলে সেটা আবার অধ্যাদেশ চেঞ্জ হয়ে সেটা অ্যাক্টে আবার অ্যাড হয়ে যাবে বা এটা সংশোধনী হিসাবে আসবে। সেক্ষেত্রে এটা ধর্ষণ কমানোর ক্ষেত্রে অবশ্যই একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। জনাব জাহেদ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এই ঠিকানায় l.orderatn@gmail.com। আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।